নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অধরা শেখ শাহজাহান এবার ব্যাখ্যা করছেন। শাহজাহানকে ধরতে বাধা নেই জানালো আদালত। ইডির উপর হামলায় শুধু সিটে স্থগিতাদেশ, হাইকোর্টের স্থগিতাদেশে শাহজাহানকে ধরতে বাধার প্রসঙ্গ। আজ প্রধান বিচারপতির বেঞ্চে শুনানিতে স্থগিতাদেশ প্রসঙ্গ। শাহজাহানকে ধরতে বাধা নেই বলে জানালো প্রধান বিচারপতির বেঞ্চ। আজ আদালতে ঠিক কি হলো গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো আপনাদের। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আদালত বান্ধব, প্রিয়াঙ্কা চিবরেওয়াল আইনজীবী। একজন সাংসদ বলেছেন যে আদালতের জন্যই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। শেখ শাহজাহানকে গ্রেফতার আদালতের কোনো স্থগিতাদেশ নেই জানিয়েছেন টিএস শিবগানম। প্রধান বিচারপতি হিরণময় ভট্টাচার্য ছিলেন বিচারপতি। যে সিট গঠন করা হয়েছিল শুধুমাত্র তার উপর স্থগিতাদেশ আছে। অন্যদিকে ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনি জানান ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে ২৪টি এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। জমি দখলের অভিযোগে ৭টি এফআইআর হয়েছে। শেষ ৪ বছরে সন্দেশখালীতে ৪৩টি এফআইআর হয়েছে। কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল তিনি জানান এর মধ্যে ৪২টিতে চার্জশিট হয়েছে। ধর্ষণের ধারাও যুক্ত আছে, বাকি তদন্ত চলছে। তখন প্রধান বিচারপতি বলেন তার মানে ৪ বছর ধরে এই ঘটনা ঘটছে, কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। শেষ পর্যন্ত বিস্ফোরণ ঘটেছে। রাজ্য বলছে যে জমি দখল করা হয়েছে সেগুলি ফেরত দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তার মানে কিছু একটা ঘটেছে। আর কি প্রমাণের দরকার? সরাসরি সাজা দিতে হবে। ৪২টি মামলা চার্জশিট দিতে ৪ বছর কেন লাগলো? আদালত বিস্মিত। পরে আদালত চার্জশিটও খতিয়ে দেখবে। অন্যদিকে প্রিয়াঙ্কা চিবরেওয়াল আইনজীবী, বাকি সবাইকে আটকানো হচ্ছে, কিন্তু শাসক দলের মন্ত্রীরা সন্দেশখালী যাচ্ছেন। সরাসরি চলে যাব, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, আদালতে তো আমরা আজকে দেখলাম, তার মানে কি আগে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে স্পষ্ট ছিল না যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে, তাই আজ ফের নির্দেশ? দেখো, আগে যে নির্দেশ ছিল সেই মামলা শুনানি আজকে আসেনি। আগের মামলাটি একটি নির্দিষ্ট মামলা। ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ইডি। সেদিন ইডি আক্রান্ত হয়, নিউজ ১৮ বাংলা আক্রান্ত হয়, রক্তাক্ত হয়। সেই দিনের পুরো ঘটনার প্রেক্ষিতে ৩টে এফআইআর হয়। প্রথম এফআইআরটি করে শাহজাহানের তার বাড়ির কেয়ারটেকার, যে এফআইআরটি বিচারপতি রাজাশেখর মান্তাই হাইকোর্টের নির্দেশে সেই এফআইআরটা স্থগিত আছে। আর ২টি এফআইআর হয়। একটি এফআইআর ওই সন্দেশখালীর শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যাওয়া সেই ঘটনা, তাতে সন্দেশখালী নেজার থানার পুলিশ একটা স্বতঃপ্রণোদিত এফআইআর করে। এই এফআইআরে পুরো ঘটনার তদন্ত রাজ্য পুলিশ কি করছে সেই বিষয়টা রয়েছে। অন্যদিকে ইডি অফিসাররা তদন্তে কাজে বাধা পাওয়া, তার আক্রান্ত হওয়া আরও একটি এফআইআর, মোট 2টো এফআইআর। এই 2টো এফআইআরই কিন্তু শাহজাহান অভিযুক্ত ছিল। ইডির এফআইআরে সরাসরি শাহজাহানের নাম ছিল, যে বাড়িতে গিয়ে তারা টাওয়ার লোকেশন দেখেছে তিনি বাড়ির মধ্যে ছিলেন, তিনিই উস্কানি দিয়ে করেছেন। 15 মিনিটের মধ্যে ৩,০০০ লোক জড়ো করে তাদের উপর আক্রমণের ঘটনা ঘটিয়েছেন। এই শাহজাহানের বিরুদ্ধে যে নির্দিষ্ট স্পেসিফিক অভিযোগ ৫ জানুয়ারি সন্দেশখালী নেজার থানায়, এই এফআইআরের ওপর কোনো পদক্ষেপ করা যাবে না, এই ছিল আপিল বেঞ্চ। অর্থাৎ যেহেতু যৌথ তদন্তের নির্দেশ ছিল, বিশেষ তদন্তকারী দল গড়ে, তাই এক্ষেত্রে রাজ্য পুলিশ তদন্ত করতে পারছিল না শাহজাহানের বিরুদ্ধে। কারণ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে কোনো এফআইআর ছিল না, যেটা কগনিজেবল অফেন্স, যেটা নন বেলেবল সেকশনে শাহজাহানকে অ্যারেস্ট করা যায়। যদিও পরে আমরা জানতে পারছি নতুন করে এফআইআর হয়েছে, সেটা 24 তারিখ বা তার পরবর্তী সময়তে নতুন এফআইআর শাহজাহানের বিরুদ্ধেও রয়েছে। সেই ঘটনা তদন্ত পুলিশ করছে। যেহেতু রাজ্য পুলিশকে পরিষ্কারভাবে স্থগিত রেখে দিতে বলেছিল যে ওই শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ ইডি করেছিল সেখানে যেমন পদক্ষেপ হবে না, একই রকমভাবে ইডি অফিসিয়ালস বা অন্য মামলার প্রেক্ষিতে কোনো রকম হস্তক্ষেপ রাজ্য পুলিশ করতে পারবে না। সেই জায়গা থেকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে এই বিষয়টা নিয়ে গ্রেপ্তারের ওপর কোনো স্থগিতাদেশ নেই, শুধুমাত্র সিট যে তদন্তের নির্দেশ ছিল একক বেঞ্চের তার ওপর স্থগিতাদেশ। এবং আদালত আজ নির্দেশনামার মধ্যে এটা লিখে উল্লেখ করে দিচ্ছে যে রাজ্য পুলিশ
তদন্তে স্বার্থে চাইলে গ্রেপ্তার করতে পারে শাহজাহানকে, এবং শ্যাল বি অ্যারেস্টেড এই শব্দবন্ধও কিন্তু সেখানে রাখা হয়েছে। অর্থাৎ রাজ্য চাইলেই গ্রেপ্তার করতে পারে, রাজ্যের পুলিশ চাইলেই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। সেই জায়গা থেকে সম্পূর্ণভাবে আইনি বাধা মুক্ত হলো শাহজাহানের গ্রেপ্তারি। যেটা আদালত নিয়ে একটা প্রসঙ্গ আসছিল, সেই বিষয়টাও আজ স্পষ্ট হয়ে গেল এই ব্যাখ্যার পর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। বেশ অর্ণব, শাহজাহানকে ধরতে বাধা নেই জানিয়ে দিয়েছে আদালত। আর অধরা শাহজাহানে কি বলছে সন্দেশখালীর মানুষজন শোনাবো। বলছি ওকে যত তাড়াতাড়ি তুলবেন তত তাড়াতাড়ি মানুষ আরো মানে ভালোভাবে মানুষ বাঁচতে পারবে। আর ও যদি না ধরা পড়ে তা কত লোক মরে যাবে ভয়ের মতো, এর মতো ভয় নেই, এলাকায় শান্তি ফিরবে। ওর মানে ওকে না ধরলে আমাদের স্বামীরা বাড়িতে আসতে পারছে না। গ্রেপ্তার হলেই আমাদের শান্তিটা হবে, এলাকা ঠান্ডা হবে। আর যতদিন ও গ্রেপ্তার না হবে ততদিন আমাদের এই মিছিল আর এ চলবেই। আমাদের আন্দোলন সারা, যতদিন না ওকে ধরবে ততদিন আমাদের চলবে আন্দোলনটা। অ্যারেস্ট হলে ওনার সাজা হলে এলাকা শান্তিতে থাকবে, আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো। এর জন্য তো আমরা চলতে পারছি না, গ্রামে আমরা ঘুরতে পারছি না। মানে রাতি ভীতি, আমার একটু রাত হয়ে গেলে বাজার থেকে আসবো, সেও একটা আমাকে ভয়ঙ্কর হয়। তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে মাছ। উপরে যে অত্যাচারগুলো করেছে, শাহজাহান শেখ ধরা পড়লে তাহলে এরাও শাস্তিটা পাবে, যে আর আমরা মুখ ফুটে মানুষের আর অন্যায় কাজ করতে পারবো না। তখন তারা বুঝে নেবে অন্যায় কাজে কুকর্ম করলে কি হয় মানুষের। প্রায় 2 মাস হতে চলেছে, এখনো পর্যন্ত বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। অধরা শাহজাহানের পাল্টা আক্রমণ। অধরা শাহজাহানের আদালতের রায় হাতিয়ার তৃণমূলের। হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ উল্লেখ কুণাল ঘোষের। সন্দেশখালীকে অশান্ত করার দায় চাপালেন বিজেপির ঘাড়ে। পাল্টা তৃণমূলকে নিশানা বিজেপির সাংসদ সৌমিক ভট্টাচার্যের। আদালতের একটি স্থগিতাদেশের জন্যই গ্রেফতার করা যাচ্ছিল না শেখ শাহজাহানকে। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। বার্তা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আদালতের নাম করে আদালতকে অবমাননা করা হয়েছে, অমর্যাদা করা হয়েছে, রাজনীতির আঙিনায় আদালতকে টেনে নিয়ে আসা হয়েছে। এতে সামগ্রিকভাবে ভারতীয় সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই অভিযোগের বিরুদ্ধে আজ শাহজাহানকে কোনোদিন ডেকে পাঠানো হয়নি। অপরাধ করলো তৃণমূল, জমি কেড়ে নিল তৃণমূল, মহিলাদের হারেমখানায় ডেকে পাঠালো তৃণমূলের নেতারা, মানুষের জীবন হারাম করে দিল, আর অপরাধ করলো বামপন্থীরা, বিরোধীরা। অপরাধীদের মতন এবং অপরাধীদের প্রশ্রয় দেবার মতন করে কথা শিবু, উত্তম, শাহজাহানদের লুঠের টাকার ভাগ নিতে অভ্যস্ত। সেই কারণে ওদের পাশে দাঁড়িয়ে আছে তৃণমূলের নেতারা। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন এফআইআর। পুলিশ ক্যাম্পে অভিযোগের ভিত্তিতে নতুন এফআইআর। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে নতুন এফআইআর করা হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। শেখ শাহজাহানের ক্ষেত্রে আপনারা কোন এফআইআর করেছেন? মানে ওনার ক্ষেত্রে কিছু নতুন কিছু হয়েছে? আমরা কমপ্লেন্টস পেয়েছি গতকাল অবধি। আমরা এই কমপ্লেন্টস গুলো আমরা দেখছি, যে অ্যাকশনেবল ইনপুটস আছে আমরা ওতে এফআইআর করছি। শেখ শাহজাহানের নামে কোনো অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে কোনো এফআইআর কি আপনারা করেছেন 8 তারিখের পর থেকে? হ্যাঁ, হয়েছে। ফের ক্ষোভ বেরমজুরে। এবার দেখাবো যে বেরমজুরে বাড়ি ভাঙচুরের অভিযোগ। বেরমজুরে তৃণমূল নেতা শঙ্কর সর্দারের বাড়ি ভাঙচুর, এবং যে ছবি আপনারা দেখছেন বাড়ি ভাঙচুর করা হচ্ছে পঞ্চায়েত সদস্য শঙ্করের বাড়ি। মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে বাড়ি ভাঙচুর করেন মহিলারা। আর এই ঘটনায় 3 মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। নিয়ে যাচ্ছে কেন?
50 জনের বেশি লোক জমি পেয়ে গেছে। আপনারা অভিযোগ দিন, আপনারা অভিযোগ দিবেন না, কিছুই করবেন না, তারপরে এসে হাঙ্গামা করবেন শুধু। যারা আপনাদের বিরুদ্ধে অন্যায় করেছে আপনারা অভিযোগ দিন, আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিব। আপনারা নিয়ে যাচ্ছে কেন আপনাদের? আমাদের কেন? আমাদের দুটো বাচ্চা আছে, ছোট ছোট, এরকম দুধ খাওয়া বাচ্চা। আমার ঘরে স্বামী নাই। আপনাদের হাতে লাঠি, আপনার কি শঙ্কর সর্দারের বাড়ি ভেঙেছে? দেখবেন না, আমি লাঠি যারা ভেঙেছে তারা কিন্তু। আজকে এখানে কিছু মহিলা শঙ্কর সর্দার নামে একজনের বাড়িতে আক্রমণ করে। আমি সন্দেশখালীর বাসিন্দাদের বারবার বলছি যে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা যদি নিজের হাতে আইন তুলে নেন, পুলিশ কঠোর লিগ্যাল অ্যাকশন নেবে। আমরা কিছুজনকে এই মামলায় ডিটেন করেছি, আর আমরা শক্ত কঠোর লিগ্যাল অ্যাকশন নেব। যা ভিডিওগ্রাফি আছে আমরা যাচাই করব, যদি ওরা ইনভলভ হয় আমরা ওদেরকে অ্যারেস্ট করব। শঙ্করের বাড়ি ভাঙচুর করা হয়। অন্যদিকে তৃণমূল নেতা হলধর আরির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। বেরমজুরে নতুন করে উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন, তৃণমূল নেতা হলধর আরির খড়ের গাদায় আগুন। বেরমজুরে তৃণমূলের যুগ্ম আহ্বায়ক হলধর আরি। গতকালই হলধরকে দলের নতুন দায়িত্ব দেওয়া হয়। হলধরের বিরুদ্ধেও টাকা নেওয়া ও মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের। গ্রামের থেকে প্রত্যেকের কাছে টাকা নিয়েছি। আচ্ছা, আমার ছেলে মারা গেছে 3 বছর 3 মাস 3 দিন বয়স। সেই আয়লার সময় মরেছে। 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা খেয়েছে। ভিডিওর বোর্ড এসে দিয়ে গেছে আমাকে। ভিডিওর বোর্ড এসে যদি দিয়ে যায়, ভিডিও ক্যামেরায় যদি হয়ে যায়, খবরের কাগজ যদি দিয়ে যায়, তাহলে সে টাকা পাওয়া যায় না? আয়লার মরতে সে টাকাটাও পর্যন্ত ও খেয়ে নিচ্ছে। ও তো বিজেপির বিরুদ্ধে গন্ডগোলের অভিযোগ হলধর আরি। মনে করছি যারা বিরোধী দল হিসাবে বর্তমানে এটা করছে, তারা চাইছে যে তৃণমূলের কেউ এখানে আবার হাল না ধরুক এবং দলটা আমাদের দ্বারা পরিচালিত হোক। আমাকে কি বললাম, রাজনৈতিকভাবে এটাকে যাতে আমি না এই দলের হাল ধরতে পারি, সেই জন্য হয়তো মানে আমাকে ভয় দেখানো বা রেখে দেওয়ার জন্য এই কাজ হয়তো করতে পারে। কোনো রাজনৈতিক দল চাইবে, বিশেষ করে বিজেপি এই মুহূর্তে যা অবস্থা করছে, তাতে করে এটা স্বাভাবিকভাবে তারা এটাকে দমিয়ে দিতে পারলে এই দলটা দমিয়ে যাবে, এখানে সংগঠন আর গড়ে উঠবে না, এটাও হতে পারে। তৃণমূল নেতা হলধর আরির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি এখন প্রতিবাদের ভাষা, কিন্তু অগ্নিসংযোগকে কেউ সমর্থন করে না, এটা অনভিপ্রেত ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। এটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ, সেটাকে প্রশমিত করবার পরিবর্তে বিভিন্ন মন্ত্রীদের পাঠিয়ে যেভাবে বক্তব্য রাখা হচ্ছে, তো তাতে আরো তো পরিস্থিতিটাকে তারা উড়িয়ে দিচ্ছেন। এর থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকেই শান্তি চায়, প্রত্যেকেই বিচার চায়। সন্দেশখালীর পর এবার অশোকনগরের দিকে নজর রাখতে হবে, কারণ অশোকনগরে খুন উপপ্রধান নিহত গুমা 1 পঞ্চায়েতের উপপ্রধান বিজন, এবং তাকে খুনের অভিযোগ, বিজন দাসের কে খুনের অভিযোগ। তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন। রবিবার রাতে জন্মদিনের পার্টিতে জমি ব্যবসায়ী গৌতম দাসের সঙ্গে বচসার সময় উপপ্রধানকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীরা। কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? আমাদের ঘরে এসে রেস্ট নিচ্ছিল। হ্যাঁ, একটু রেস্ট নিচ্ছিল, সারাদিন খাটাখাটনি পড়েছে তো ঘুমিয়ে গেছিল। ঠিক আছে, না ওই গেটটা তালা দেওয়া ছিল না, ওইটাই এবার ঢুকেছে। এবার বেরোনোর সময় কেউ একজন দেখেছে যে গৌতম দাস অন্তদন্ত হয়ে বেরোচ্ছে ঘর থেকে, আর কেউ নেই। ঠিক আছে,
আর বাড়িতে কেউ ছিল না, সবাই ওই বাড়িতে জন্মদিন, আর ওই পাশে একটা ছেলের জন্মদিন, বন্ধুর জন্মদিন, সবাই সেই সব নিয়েই মেতে আছে, কেউ আর এদিকে খেয়ালই করেনি। উনি নেই মানে গুমা শেষ, মানে পার্টির একজন এমনই একজন, মানে ভগবান, গুমার ভগবান বললে চলে। শত্রু তো ছিলই, নালে গুলি করবে কেন একজন? হ্যাঁ, ঘুমোচ্ছিল। গাড়ি বের করেছে, এরকম সময় দেখি এদের ঘরে দুম দুম করে দুবার আওয়াজ হলো। বাইরে বেরিয়েছে, এরকম সময় দেখলাম গেটের এখান থেকে গৌতম দাস স্পিডে সোজা চলে গেল, হেঁটে হেঁটে সোজা একটু জোর পায়ে স্পিডে হেঁটে চলে গেল। পাশে এরকম একটা স্বাভাবিক ব্যাপার, আতঙ্ক থাকতেই হবে। খুবই একটা খারাপ জিনিস। আমাদের সবার প্রিয় একজন মানুষ, আমাদের গুমা 1 নম্বরের উপপ্রধান ছিল উনি। সকলের বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়ার মতো মানুষ বিজন দাস। তাকে এইভাবে নৃশংসভাবে যে মেরেছে, আমি চাই তার শাস্তি হোক আইনতভাবে, কঠোর শাস্তি হোক। আওয়াজ পাইছি, আওয়াজ পাওয়ার পরে তাই মনে করলাম ওরা বাজি ঠাজি কিছু মনে হয় ফুটাচ্ছে। তারপর দেখি লোকজনের চিল্লাচিল্লিতে আমি এবার উঠে পড়েছি। গৌতম দাস আপনার কি হয়? বুনাই, আমার ছেলে থাকে ওর সাথে, বিজন দাসের সাথে। বিজন দাস মাঝে মাঝে আসে, এমনি আসে একটু রেস্ট নিয়ে 1-2 ঘন্টা থেকে চলে যায়। ভাইয়ের বাড়ি ওই খাওয়া দাওয়া এই নেমন্তন্ন ছিল, ওই গৌতমও ওর নেমন্তন্ন ছিল। এবার দুইজনে ওরে এই জায়গায় এসে কোনা একটু আবার কি তর্কতর্কি হয়েছে, মানে দুইজনে আর কেউ কারোর দেখতে পারে না। অভিযোগ জমি ব্যবসায়ী গৌতম দাসের বিরুদ্ধে, কিন্তু প্রশ্ন কে এই গৌতম দাস? এই গৌতম দাসের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে এবং জেলও খেটেছেন এই গৌতম দাস। এই ঘটনাটাকে আমার যে মনে হচ্ছে, আমাদের এই লোকসভা ভোটের আগে একটা চক্রান্ত বলেই মনে হচ্ছে, এবং এটা পরিকল্পনা মাফিক। বারবার বলছি, এটা চক্রান্ত, এবং বিজেপি সিপিএম তাদের একটা পুরোপুরি চক্রান্ত করে মানুষকে যাতে ভয় পায়, মানুষ, আমাদের সাধারণ মানুষ কর্মীদেরকে ভয় পাওয়ার জন্য আমাদের নেতৃত্বকে, আর বিজন দাস একটা বলিষ্ঠ নেতৃত্ব, এই এলাকার একটা বলিষ্ঠ নেতৃত্ব, দীর্ঘদিন রাজনীতি করেছেন, তাই তাকে সরানোর চক্রান্ত আজকে পরিকল্পনা করে তাকে আজকে গুলি করে এইভাবে মারা হয়েছে। বিজন দাসকে গুলি করে খুন আর নিহতের বাড়িতে যান অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। সেখানেই তার কাছে ক্ষোভ জানান দলের কর্মীরা। বিজন অ্যাকচুয়ালি ভালো ছেলে, এই এলাকার মানুষের প্রতিনিধিত্ব করত। জোট জুলুমের, গৌতমের যে জমির দালালি, জমি দখল করা, তার বিরুদ্ধে বিজন কথা বলতো, সেই জন্য ভেতরে ভেতরে একটা বদলা নেওয়ার মানসিকতা। কুখ্যাত দালাল গৌতম দাস, সে রাতের অন্ধকারে এই গুলিটা করেছে বলে স্থানীয় মানুষ এবং ঘটনার যে জায়গায় তার আশেপাশের লোকজনরা এই কথা বলছে, আটক করেছে। এবং আমরা মনে করি 24 ঘন্টার মধ্যে, এসপির সাথে আমার কথা হয়েছে, 24 ঘন্টার মধ্যে এই গৌতম দাসকে গ্রেপ্তার করতে হবে। আমরা মনে করি এর সঙ্গে লার্জার কনস্পিরেসি, বৃহত্তর ষড়যন্ত্র জড়িয়ে আছে। ও তো সুবিধাবাদী রাজনৈতিক দল, আমি শুনেছি একসময় বিজেপিও করেছে, সিপিএমও করেছে। পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দেখুন, পশ্চিমবাংলায় শুট আউটটা কোনো নতুন ঘটনা নয়, আর এই সবই শুট আউট হচ্ছে টিএমসি নেতাদের মধ্যে। কে নেতা হবে, কে পদ পাবে, কে এমএলএ এমপি পঞ্চায়েত হবে, কে টাকার ভাগ পাবে, কে এলাকা দখল করবে, এই নিয়ে লড়াই। যত দুষ্কৃতকারী সমাজ বিরোধী টিএমসির নেতা হয়ে গেছে, বম বন্দুক দিয়ে ফয়সালা হচ্ছে, এই দেখে সমাজের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। পুলিশ কারো গায়ে হাত দিচ্ছে না, কারণ সবাই টিএমসি ঝান্ডা নিয়ে ঘুরছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ত্রাস দেখা যাচ্ছে। জেলা থেকে সরাসরিতে এবার বাঁকুড়ার দিকে নজর রাখবো। ধান চুরি করতে গিয়ে আটক ইঞ্জিনিয়ার, ট্রাক্টর সহ ধান চুরি করতে গিয়ে পুলিশের জালে কম্পিউটার সায়েন্সের ছাত্র। সিসি ক্যামেরা ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে 15ই ফেব্রুয়ারি বাঁকুড়ার ধগড়িয়া গ্রামে 50 বস্তা ধান সহ ট্রাক্টর চুরি। সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখছেন, যে সিসি ক্যামেরায় দেখা যায় ট্রাক্টরের পিছনে একটি বাইকে করে যাচ্ছে 2 যুবক, দেখুন। আর তারপরেই ধান চুরি করছেন ইঞ্জিনিয়ার পড়ুয়া। তদন্তে নেমে ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুজনের মধ্যে একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র। গত 15/2/2024-এ পাত্রসায়র থানার অন্তর্গত ধগড়িয়া গ্রামে একটা ট্রাক্টর এবং তার সাথে প্রায় 50 বস্তা ধান চুরি যায়। এই মর্মে আমাদের কাছে একটা অভিযোগ আসে। সিসিটিভি ফুটেজে দেখতে পাই যে একটা হলুদ রঙের বাইকে করে কেউ বা কারা চলে যায়। গত পরশু দুজনকে অ্যারেস্ট করি
যার একজনের নাম হচ্ছে পিয়ার আলী মিদ্দা এবং অন্য একজনের নাম শুভদীপ বাড়ি। আমরা তাকে বিষ্ণুপুর মহামান্য আদালতে তাদেরকে তোলা হলে একজনের এগেনস্টে 2 দিনের এবং আরেকজনের এগেনস্টে 1 দিনের রিমান্ড গ্রান্ট হয়। ট্রাক্টর এবং ওই 50 বস্তা ধান রিকভার করতে সক্ষম হয়। দিদিকে বলোই অভিযোগ জানিয়ে মিলল সুরাহা। শিলিগুড়ি দক্ষিণ এখতিয়ার সালে রাস্তা বেহাল, স্থানীয় নেতাদের বারবার জানিয়েও সুরাহা মেলেনি। দিদিকে বলোই জানিয়ে হলো কাজ। পথশ্রী প্রকল্পে রাস্তা ও নিকাশি নালা শিলান্যাস করলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি। সরাসরি এখানকার লোকেরা অভিযোগ করেছে দিদিকে বলতে, সেখান থেকে আজকে এই রাস্তার উদ্বোধন করতে আমরা এসেছি। এখানে আমাদের সিসি রোড সঙ্গে ড্রেন হবে 75 মিটার পর্যন্ত, যেখানে 5 লাখ টাকার মতো বরাদ্দ আছে। সেজন্য এখানকার লোকেদের খুব সুবিধা হবে, কারণ এখানে সমস্ত ব্যানার থাকবে, সেইভাবেই কাজ হবে। যত তাড়াতাড়ি এটা সবাই সহযোগিতা করবে, রাস্তাটা হতে আমাদের যে সময়টা আছে তার থেকে অনেক কম সময় হয়ে যাবে, এই আশা আকাঙ্ক্ষাই রাখছি সকলের কাছে।